হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আবারও ইন্ডিয়ান পলিটির যেই ক্লাসের সিরিজটা, ওটার রিমেইনিং কিছু টপিকস ছিল যেগুলো আমরা লাস্ট কিছু ভিডিওর মাধ্যমে কভার করছি। সেই সিরিজের নেক্সট ভিডিও আমরা নিয়ে এসেছি। ক্লাসটা আরও 2-3 দিন চলবে, কারণ আমাদের একটু টাইম লাগবে পুরো সিরিজটা শেষ করতে। আর মনে রাখবে, এই ইন্ডিয়ান পলিটিক্স সিরিজটা শেষ করলে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি টপিক অফ ইন্ডিয়ান পলিটি পুরো কাভার্ড পাবে তোমরা আমাদের ইন্ডিয়ান পলিটির প্লেলিস্টে, একদম ফ্রি ভিডিওস। তাছাড়া মনে রাখবে, আমরা যে ক্লাসগুলো করাই এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান পলিটির প্রিমিয়াম কোয়ালিটি নোটস থেকে করাই, যেগুলো সমস্ত পরীক্ষার নোটসের সাথে একসাথে কিন্তু দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, আজকে আমরা দেখব হিউম্যান রাইটস কমিশনার, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই এর থেকে রিলেটেড কি কি বিভিন্ন অ্যাসপেক্টস নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করে। আর এই ক্লাসটা মনে রাখবে তোমাদের আপকামিং টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের সমস্ত পরীক্ষা, জেআরবিটি 2, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের রিক্রুটমেন্ট, এসএসসি, রেলওয়ে, সফটওয়্যার, টিআরএলএম, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর, কনস্টেবল, আপকামিং সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। সো ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই যাতে গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নিজেদের প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার, সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন ওয়েতে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত ত্রিপুরার চাকরির পরীক্ষা, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আরেকটা রিক্রুটমেন্ট আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার, গ্রুপ ডি, এসএসসি জিডি, সিএচএসএলএমটি, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, এক্সটার্নাল কোপাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের রিক্রুটমেন্ট, সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। শুরু করছি, ভালো করে শুনবে। মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, আর একটা খাতা কলম নিয়ে বসো, কারণ শুনে শুনে লিখতে হবে। এখানে লেখা থাকবে কম, বলবো বেশি, শুনে তোমাদের নোট করে রাখতে হবে যাতে রিভিশনের সময় তোমাদের যাতে কাজে লাগে। ঠিক আছে, আজকের টপিক হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল বডিজ অফ ইন্ডিয়া। ঠিক আছে, এমন 3-4টে বডিজ আছে। আমরা আজকে ন্যাশনাল বা স্টেট হিউম্যান রাইটস কমিশনের ব্যাপারে দেখব, বিভিন্ন প্রভিশনস কি কি আছে দেখব। তাছাড়া সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই এর ব্যাপারে আমরা এই ভিডিওতে দেখব। ঠিক আছে, মনে রাখবে, এক্সট্রা কনস্টিটিউশনাল বডিজগুলো হচ্ছে সেই সরকারি বডি, গভর্নমেন্ট বডি, যেগুলোর ব্যাপারে কনস্টিটিউশনে কোনো কিছু লেখা নেই, কনস্টিটিউশনের কোনো বডি না। এগুলো গভর্নমেন্ট, সরকার নিজে ক্রিয়েট করেছে। ঠিক আছে, থ্রু এক্সিকিউটিভ অ্যাকশন। ঠিক আছে, the extra constitutional bodies are governmental organization that are not defined in the constitution and is created by government through executive action. বিভিন্ন লাভের জন্য, জনসাধারণের সুবিধার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই কমিশনগুলো, বিভিন্ন অ্যাক্ট পাস করিয়ে পার্লামেন্টে এই বডিজগুলোকে মানে এস্টাবলিশ করেছে, যেগুলো এখন ফাংশন করছে। এগুলোর নামই হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল বডিজ অফ ইন্ডিয়া। এর মধ্যে আমরা সবচেয়ে প্রথম দেখব ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আর স্টেট হিউম্যান রাইটস কমিশন, শর্ট ফর্ম হচ্ছে এনএইচআরসি বা এসএইচআরসি। ঠিক আছে, মনে রাখবে, এগুলো হচ্ছে স্ট্যাটুটরি বডি। স্ট্যাটুটরি বডি মানে হচ্ছে এমন কোনো বডি যেগুলো আইনের দ্বারা এস্টাবলিশ করা হয়েছে। বেসিক্যালি কি, পার্লামেন্টের একটা অ্যাক্ট আছে, একটার নাম কি প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993। এটার আওতাতেই কিন্তু ন্যাশনাল বা স্টেট হিউম্যান রাইটস কমিশনগুলো কিন্তু এস্টাবলিশ হয়েছে। বেসিক্যালি এই হিউম্যান রাইটস কমিশনগুলো কি করে, মানুষের যে অধিকার, কনস্টিটিউশন যে হিউম্যান রাইটসগুলো ডিক্লেয়ার করেছে, ফান্ডামেন্টাল রাইটস বা জনসাধারণের যে অধিকার,
ওইগুলো প্রোটেক্ট করা হচ্ছে কিনা এগুলোর মানে কি বলবো, এগুলোর গার্জেন, এগুলো দেখার গার্জেন হচ্ছে ন্যাশনাল বা স্টেট হিউম্যান রাইটস কমিশন। ঠিক আছে, এই স্টেট হিউম্যান রাইটস কমিশনের যে কম্পোজিশনটা হয়, ঠিক আছে, স্পেসিফিক্যালি মনে রাখবে দুটোতেই থাকে একজন চেয়ারপারসন। চেয়ারপারসন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি, মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। তেমনিভাবে এখন বর্তমানে যিনি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যিনি চেয়ারপারসন আছেন, ওনার নাম হচ্ছে ভি রামা সুব্রমণিয়ম। ভি রামা সুব্রমণিয়ম, ঠিক আছে, হি ইজ দ্য চেয়ারপারসন, কারেন্ট চেয়ারপারসন অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। আর প্রেজেন্টলি যিনি ত্রিপুরা স্টেট হিউম্যান রাইটস কমিশন, TSHRC, ত্রিপুরার যে স্টেট হিউম্যান রাইটস কমিশনের যিনি চেয়ারপারসন আছেন, ওনার নাম হচ্ছে জাস্টিস স্বপন চন্দ্র দাস। জাস্টিস স্বপন চন্দ্র দাস। ত্রিপুরা স্টেট হিউম্যান রাইটস কমিশনের অফিসটা কিন্তু আগরতলায় অবস্থিত। ঠিক আছে, প্রত্যেকটা স্টেটে কিন্তু হিউম্যান রাইটস কমিশন আছে, আর প্রত্যেকটা হিউম্যান রাইটস কমিশনের প্রত্যেকটা স্টেটে একজন চেয়ারপারসন থাকে আর 2 জন মেম্বার থাকে। আর ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে থাকে একজন চেয়ারপারসন আর 5 জন মেম্বার। ঠিক আছে, এই যে চেয়ারপারসন যিনি হবেন হিউম্যান রাইটস কমিশনগুলোর, বা বেসিক্যালি বলছো ন্যাশনাল বা স্টেটের হিউম্যান রাইটস কমিশন, হি অর শি মাস্ট বি এনি রিটায়ার্ড চিফ জাস্টিস বা জাজ অফ এনি হাইকোর্ট। কোনো হাইকোর্টের জাজ আগে থাকতে হবে এমন, বা রিটায়ার্ড কোনো চিফ জাস্টিস অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে টু বি দ্য চেয়ারপারসন অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অর স্টেট হিউম্যান রাইটস কমিশন। ঠিক আছে, মনে রাখবে ডিফারেন্সটা, মনে রাখবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন হতে সুপ্রিম কোর্টের রিটায়ার্ড চিফ জাস্টিস বা জাজ হতে হবে, আর ত্রিপুরা স্টেটের ফর এক্সাম্পল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন হতে গেলে ত্রিপুরা হাইকোর্টের চিফ জাস্টিস বা রিটায়ার্ড চিফ জাস্টিস বা জাজ এককালীন থাকতে হবে। এটাই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে, তাছাড়া এই যে মেম্বার, যেমন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে 5 জন মেম্বার, স্টেট হিউম্যান রাইটস কমিশনে 2 জন মেম্বার, এই মেম্বারসদেরও বিভিন্ন কোয়ালিফিকেশন আছে। ঠিক আছে, যেমন যেমন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে এই 5 জন মেম্বার যে থাকে, ওদের অবভিয়াসলি সার্ভিং বা রিটায়ার্ড জাজ হতে হবে সুপ্রিম কোর্টের, বা রিটায়ার্ড বা বর্তমানে যিনি চিফ জাস্টিস আছেন সুপ্রিম কোর্টের, উনিও এলিজিবল। ঠিক আছে, আর যাদের হিউম্যান রাইটসের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে এই রকম অ্যাটলিস্ট 3 জন থাকতে হবে। হিউম্যান রাইটসের ব্যাপারে কমপ্লিট নলেজ আছে এমন 3 জন। ঠিক আছে, আর একজন থাকবেন, টোটাল হচ্ছে 5 জন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে, একজন থাকবেন সার্ভিং বা রিটায়ার্ড জাজ অফ সুপ্রিম কোর্ট, দ্বিতীয় নাম্বার থাকবেন সার্ভিং বা রিটায়ার্ড চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, হলেও কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে হয়। আর 3 নাম্বার থাকতে হবে এমন 3 জন যাদের প্র্যাকটিক্যাল নলেজ আছে হিউম্যান রাইটসের ব্যাপারে, A to Z যাদের নলেজ আছে, যাতে কোথায় কোথায় ভায়োলেশন হচ্ছে ওইগুলোর ব্যাপারে যাতে ঠিকঠাকভাবে যাতে অ্যাকশন নেওয়া যায়। ঠিক আছে, তেমনিভাবে ত্রিপুরা রাজ্যের ফর এক্সাম্পল যেই হিউম্যান রাইটস কমিশন আছে, যেমন ত্রিপুরা স্টেট হিউম্যান রাইটস কমিশন, ওখানে মেম্বার্স থাকবে একজন পার্সন যার প্র্যাকটিক্যাল নলেজ আছে হিউম্যান রাইটসের ব্যাপারে, আরেকজন পার্সন থাকবে যিনি নাকি বর্তমানে সার্ভিং বা রিটায়ার্ড জাজ হাইকোর্টের বা কোনো ডিস্ট্রিক্ট কোর্টের জাজ, অ্যাটলিস্ট 7 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 7 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে টু বি দ্য মেম্বার অফ স্টেট হিউম্যান রাইটস কমিশন। ঠিক আছে, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে 5 জন মেম্বার, একজন চেয়ারপারসন, তাছাড়া বেশ কিছু এক্স অফিসিও মেম্বার্সও আছে। কি বলেছি? এক্স অফিসিও। এক্স অফিসিওর মানে কি? এক্স অফিসিওর মানে হচ্ছে এনারা ডাইরেক্টলি মেম্বার না, এনারা অন্য কোনো অর্গানাইজেশনে ভালো পোস্টে আছেন, ওই পোস্টের নিরিখে বাই ডিফল্ট ওনারা হিউম্যান রাইটস কমিশনের মেম্বার হয়ে যান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই রকম এক্স অফিসিও মেম্বার্স কারা আছেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের? যেমন ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, এনসিবিসি, এই এনসিবিসির যিনি চেয়ারপারসন উনিও মেম্বার। ঠিক আছে, ন্যাশনাল কমিশন ফর ওমেন, মহিলাদের জন্য যে ন্যাশনাল কমিশন, ঠিক আছে, ওই ন্যাশনাল কমিশনের যে চেয়ারপারসন উনিও এক্স অফিসিও মেম্বার অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। ঠিক আছে, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, এনসিএসসি, এটার যিনি চেয়ারপারসন উনিও বাই ডিফল্ট এক্স অফিসিও মেম্বার অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস,
এটার যিনি চেয়ারপারসন উনিও বাই ডিফল্ট এক্স অফিসিও মেম্বার অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বা ন্যাশনাল কমিশন ফর মাইনরিটি। ন্যাশনাল কমিশন ফর মাইনরিটি যে আছে, ন্যাশনাল কমিশন ফর মাইনরিটি যিনি এটার যিনি চেয়ারম্যান, ঠিক আছে, বা চেয়ারপারসন, সরি, যিনি চেয়ারপারসন উনিও কিন্তু বাই ডিফল্ট এক্স অফিসিও মেম্বার অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। বা তোমরা বলতে পারো পিডাব্লিউডির চিফ কমিশনাররা আছেন বা ন্যাশনাল কাউন্সিল ফর চাইল্ড রাইট প্রোটেকশন আছে, ওইখানের যারা চেয়ারপারসন বাই ডিফল্ট দে আর দ্য এক্স অফিসিও মেম্বার্স অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বডি, ঠিক আছে। মনে রাখবে এই যে যারা মেম্বার্স প্লাস যারা চেয়ারপারসন হন এই হিউম্যান রাইটস কমিশন, মে ইট বি স্টেট বা ন্যাশনাল, ওদের অ্যাপয়েন্টমেন্ট আর রেজিগনেশনের ব্যাপারে তোমার জেনে রাখতে হবে। দেখো আমরা বলেছি স্টেটে গভর্নর, মানে গভর্নর কিন্তু প্রেসিডেন্টের কাজ করে, প্রেসিডেন্ট মানে যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে বা ইউনিয়নে কাজ করে সেম কাজ কিন্তু গভর্নর রাজ্যপাল একটা স্টেটে করে। রাষ্ট্রপতির মতোই কিন্তু রাজ্যপালের ফাংশন ইন দ্য স্টেট। তো এই যে হিউম্যান রাইটস কমিশনগুলো, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যিনি চেয়ারপারসন প্লাস 5 জন মেম্বার, ওনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ওনাদেরকে করবে প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্ট করবে এই চেয়ারপারসন আর মেম্বারসদেরকে। তেমনিভাবে স্টেট হিউম্যান রাইটস কমিশনের তোমাদের চেয়ারপারসন আর মেম্বারসদেরকে অ্যাপয়েন্ট করবে গভর্নর। যেমন অ্যাপয়েন্ট করবে তেমনিভাবে রেজিগনেশনও ওনারা এনাদের কাছে কিন্তু সাবমিট করবে। ন্যাশনালের ক্ষেত্রে প্রেসিডেন্ট, স্টেটের ক্ষেত্রে রাজ্যপাল বা গভর্নর, ঠিক আছে। তোমাদের কিন্তু এভাবে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তাছাড়া এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সিলেকশনের জন্য 6 জন মেম্বারের একটা কমিটি বানানো হয়। সেই কমিটিতে থাকেন, মানে এই কমিটির চেয়ারম্যান বা চেয়ারপারসন থাকেন প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী, স্পিকার অফ লোকসভা, ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, লিডার অফ অপোজিশন আর ইউনিয়ন হোম মিনিস্টার কিন্তু থাকেন। এনএইচআরসির চেয়ারপারসন আর মেম্বার সিলেক্ট করার জন্য যে কমিশনটা বানানো হয় ওটার কথা বলছি, ঠিক আছে। তেমনিভাবে স্টেট হিউম্যান রাইটস কমিশনের মেম্বার্স প্লাস চেয়ারপারসন সিলেক্ট করার জন্য 6 জন মেম্বারের একটা কমিটি বানানো হয়। সেই কমিটির মধ্যে থাকেন চেয়ারম্যান হিসেবে থাকেন বা চেয়ারপারসন হিসেবে থাকেন চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী, বিধানসভার যিনি স্পিকার উনিও থাকেন, ঠিক আছে। তাছাড়া স্টেট লেজিসলেটিভ কাউন্সিল যদি থাকে ওটার চেয়ারম্যানও থাকেন, লিডার অফ অপোজিশনও থাকে, আর স্টেটের যিনি হোম মিনিস্টার চিফ মিনিস্টার ইটসেলফ উনি তো থাকেনই, ঠিক আছে। সো আশা করি ডিফারেন্সটা বুঝতে পেরেছো। একটা হচ্ছে চেয়ারপারসন আর মেম্বারসদের অ্যাপয়েন্টমেন্ট রেজিগনেশন সাবমিট করা হয় প্রেসিডেন্ট আর গভর্নরের কাছে ফর ন্যাশনাল লেভেল অ্যান্ড স্টেট লেভেল। তাছাড়া ওনাদেরকে এই মেম্বার্স আর 5 জনকে সিলেক্ট করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির মধ্যে ন্যাশনাল যে হিউম্যান রাইটস কমিশন, সেই কমিটির মধ্যে চেয়ারপারসন থাকেন প্রাইম মিনিস্টার ফর দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, আর স্টেট হিউম্যান রাইটস কমিশনের মধ্যে চেয়ারপারসন থাকেন অনারেবল সিএম, আমাদের সিএম হচ্ছে ডক্টর মানিক শাহ, উনি কিন্তু থাকেন, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে একজন সুপ্রিম কোর্ট বা হাই কোর্টের অ্যাক্টিভ জাজ, মানে বর্তমানে উনি জাজ হিসেবে কর্মরত, বা কোনো চিফ জাস্টিস অফ হাই কোর্ট, ঠিক আছে, কোনো চিফ জাস্টিস অফ হাই কোর্ট কোনো স্টেটের বা সুপ্রিম কোর্টের কোনো সিটিং জাজ বা অ্যাক্টিভ চিফ জাস্টিস যিনি আছেন ওনাকে যদি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বা স্টেট হিউম্যান রাইটস কমিশনের মেম্বার হিসেবে বা চেয়ারপারসন হিসেবে যদি অ্যাপয়েন্ট করানো হয় বা মেম্বার হিসেবেও যদি কোনো মতে ওনাদের নাম রিকমেন্ডেশন করা হয়, রিকমেন্ডেশন একমাত্র করতে পারবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ক্ষেত্রে চিফ জাস্টিসের কনসালটেশন করে, স্টেট হিউম্যান রাইটসের ক্ষেত্রে হাই কোর্টের চিফ জাস্টিসের সাথে কনসালটেশন করে, ঠিক আছে। টেনিওর মনে রাখবে এই মেম্বার্স আর চেয়ারপারসনরা যে সিলেক্ট হন ন্যাশনাল বা স্টেট হিউম্যান রাইটস কমিশনে, ওনাদের টেনিওর হয় 3 বছরের, আর এটা আপ টু 70 ইয়ার্স। 3 বছর হয়ে গেলে ছেড়ে দেন, যদি 3 বছর হওয়ার আগেই 70 বছর বয়স হয়ে যায় তাহলে কিন্তু ওনাদের ছেড়ে দিতে হবে, ঠিক আছে। আর এই ন্যাশনাল বা স্টেট হিউম্যান রাইটস কমিশন ওনারা কিন্তু অ্যানুয়াল রিপোর্ট সাবমিট করে সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্টের কাছে, ঠিক আছে। স্পেসিফিক্যালি হিউম্যান রাইটস কমিশন বেসিক্যালি কি দেখে, ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, কোনোখানে মানবাধিকার লঙ্ঘন করা হলো কিনা, ঠিক আছে। বিভিন্ন জেল বা ডিটেনশন প্লেসেসগুলো ভিজিট করে, ঠিক আছে। লিগ্যাল সেফগার্ড করার জন্য যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কটা আছে বা ল যে ফ্রেমওয়ার্কটা আছে ওটাও ওনারা রিভিউ করেন, ঠিক আছে।
ট্রিটি বা ইন্টারন্যাশনাল যে ইনস্ট্রুমেন্টসগুলো ওইগুলো ওনারা স্টাডি করে দেখেন, ঠিক আছে। হিউম্যান রাইটসের ব্যাপারে, মানবাধিকারের ব্যাপারে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত করে জনসাধারণকে সচেতন করেন। এগুলোই হচ্ছে ন্যাশনাল বা স্টেট হিউম্যান রাইটস কমিশনের ডিউটি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে এই যে ন্যাশনাল বা স্টেট হিউম্যান রাইটস কমিশন ওনারা যে রিপোর্ট সাবমিট করেন সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের কাছে, ঠিক আছে, রেসপেক্টিভ যেই গভর্নমেন্টের কাছে ওনারা যে সাবমিট করেন সেটার অ্যাকশন টেকেন রিপোর্টও কিন্তু, ঠিক আছে, অ্যাকশন টেকেন রিপোর্ট বা যদি ধরো কোনো চেঞ্জেস যদি গভর্নমেন্ট বলে তখন কিন্তু হিউম্যান রাইটস কমিশনকে কিন্তু করতে হয়, ঠিক আছে। অ্যাকসেপ্ট তোমাদের মনে রাখবে ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি, দিল্লি তোমরা সবাই জানো একটা ইউনিয়ন টেরিটরি হেডেড বাই লেফটেন্যান্ট গভর্নর। দিল্লির ইউনিয়ন টেরিটরির যে ফাংশনসগুলো রিগার্ডিং দ্য হিউম্যান রাইটস ভায়োলেশন বা এনিথিং রিলেটেড টু হিউম্যান রাইটস এগুলো দেখা হয় বাই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, নট বাই স্টেট হিউম্যান রাইটস কমিশন, ঠিক আছে। মনে রাখবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি, ত্রিপুরা স্টেটের হিউম্যান রাইটস কমিশনের হেডকোয়ার্টার হচ্ছে আগরতলাতে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে সেন্ট্রাল গভর্নমেন্ট এমন যদি হয় যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বা স্টেট হিউম্যান রাইটস কমিশনে কোনো একটা পার্টিকুলার ম্যাটার নিয়ে কোনো কনফ্লিক্ট আছে বা ডিফারেন্স ইন অপিনিয়ন আছে তখন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু কথা কিন্তু মানতে হয়, ঠিক আছে, কথা কিন্তু মানতে হয়। তেমনিভাবে স্টেট হিউম্যান রাইটস কমিশন বা SHRC শুধুমাত্র যেগুলো স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্টে আছে, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্টে আছে সেগুলো রিলেটেড যদি কোনো মানবাধিকার লঙ্ঘন হয় তখনই কিন্তু শুধুমাত্র ওইগুলোতে এনকোয়ারি করতে পারে স্টেট হিউম্যান রাইটস কমিশন, ঠিক আছে। আর এমন যদি কোনো কেস থাকে যেগুলো অলরেডি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এনকোয়ারি করছে বা কোনো অন্যান্য স্ট্যাটুটরি কমিশন এনকোয়ারি করছে, স্ট্যাটুটরি মানে নট কনস্টিটিউশনাল, ইট এস্টাবলিশড বাই ল, ঠিক আছে, যদি কোনো স্ট্যাটুটরি অর্গানাইজেশন এনকোয়ারি করছে দেন স্টেট হিউম্যান রাইটস কমিশনের সেই কেসে পাল্টা এনকোয়ারি করার কোনো অধিকার কিন্তু নেই, কারণ NHRCর পাওয়ার কিন্তু অনেক বেশি রিলেটেড মানে কম্পেয়ার টু দ্য স্টেট হিউম্যান রাইটস কমিশন, ঠিক আছে। মনে রাখবে প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু উনি কিন্তু চাইলে, যিনি NHRCর বর্তমানে চেয়ারপারসন আছেন ভি রামা সুব্রমণিয়াম, উনাকে কিন্তু বিভিন্ন গ্রাউন্ডসে কিন্তু উনি রিমুভ করে দিতে পারেন, ঠিক আছে। ধরো ওনার কোনো ফাইন্যান্সিয়ালি উনি ব্যাংকরাপ্ট হয়ে গেলেন বা ওনার উপরে কোনো লোনের বার্ডেন যেটা উনি দিতে পারছেন না, ঠিক আছে, বা ধরো উনি কোনো পেইড এমপ্লয়মেন্টে মানে কোনো জায়গায় কোনো মানে বেতন পায় এরকম চাকরি উনি করছেন বা কোনো জায়গায় কোনো মানে আউটসাইড, ঠিক আছে, আউটসাইড দ্যাট অফিস হিউম্যান রাইটস কমিশনের অফিসের বাইরে উনি এমন কোনো জায়গায় এমপ্লয়েড যেখান থেকে উনি টাকা পান, ঠিক আছে, যদি ওনার বডি বা মাইন্ড ফিট না হয়, উনি যদি অসুস্থ হয়ে যান সেই গ্রাউন্ডে, ঠিক আছে, আর মানে কি বলবো মানে কোর্টের দ্বারা যদি ওনাকে কোনো কারণে ইনকম্পিটেন্ট ঘোষণা করা হয়, মানে উনি সেই অবস্থায় নেই যে উনি চেয়ারপারসনের পোস্টটা হোল্ড করতে পারবেন, ঠিক আছে, বা যদি উনি কোনো কেসে ফেসে ওনার জেল হয় সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু চেয়ারপারসনকে কিন্তু রিমুভ করতে পারে ফ্রম দ্য পোস্ট অফ দ্য চেয়ারপারসন অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। তেমনিভাবে এই গ্রাউন্ডসেই গভর্নর, স্টেটের রাজ্যপাল কিন্তু স্টেট হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন যিনি আছেন বর্তমানে জাস্টিস স্বপন চন্দ্র দাস, ওনাকে কিন্তু শ্রী ইন্দ্রা সেনা রেড্ডি নাল্লু কিন্তু গ্রাউন্ড থাকতে হবে, যে গ্রাউন্ডসগুলো বললাম ওই গ্রাউন্ডের বেসিসে কিন্তু রিমুভ করতে পারবেন, ঠিক আছে। আবার আরেকটা জিনিস আছে মিসবিহেভিয়ার বা কোনো কাজ ঠিকঠাকভাবে করলো না, সে পারলই না কাজটা করতে, সেটাকে বলা হয় ইনক্যাপাসিটি, ঠিক আছে, সেই ক্ষেত্রেও কিন্তু রিমুভ করতে পারে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আরেকটা এক্সেপশন আছে আর্মড ফোর্সেস, আর্মির যে ইউনিটগুলো আছে, ঠিক আছে, সেইগুলোতে NHRC মানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কোনো এনকোয়ারি করতে পারে না। সেই ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কি বলবো মানে সেন্ট্রাল গভর্নমেন্টকে এনকোয়ারি করে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন রিপোর্ট চাইতে পারে, ঠিক আছে। আর সেই ক্ষেত্রে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যদি রিপোর্ট চায়, যদি আর্ম ফোর্সেসের কাউর এগেনস্টে কোনো কেস রিলেটেড এনকোয়ারি করতে হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের 3 মাসে এনকোয়ারি করে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে উইদিন 3 মান্থস রিপোর্ট সাবমিট করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইউর আপকামিং এক্সাম, ঠিক আছে।
রিমুভাল ক্রাইটেরিয়া বললাম, স্টেট অ্যান্ড কনকারেন্ট লিস্টে স্টেট হিউম্যান রাইটস কমিশন এনকোয়ারি করতে পারে ভায়োলেশন অফ রাইটসের ক্ষেত্রে, সব কিছু কিন্তু আমরা তোমাদের বলে দিলাম। ঠিক আছে, এর বাইরে স্টেট হিউম্যান রাইটস কমিশন বা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে কোনো কোশ্চেন আসবে না, আমরা গ্যারান্টি দিচ্ছি। ক্লাসটা তোমরা ম্যাক্সিমাম শেয়ার করে দিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, যারাই ত্রিপুরার বিভিন্ন আসন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, সবাই যাতে এই ক্লাসটা দেখে নিজেদের প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। ঠিক আছে, চলো নেক্সট আজকের আমরা শেষ টপিক দেখবো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ভেরি ভেরি পপুলার এজেন্সি, তোমরা সবাই শুনেছো সিবিআই। সিবিআইও কিন্তু একটা মানে এক্সট্রা কনস্টিটিউশনাল বডি অফ ইন্ডিয়া। ঠিক আছে, মনে রাখবে দিস ইজ এ নন স্ট্যাটুটরি বডি, এটার ব্যাপারে আমরা আসছি। ঠিক আছে, মনে রাখবে সবচেয়ে প্রথম সিবিআই এর মতো একটা এজেন্সি স্থাপন করতে, ঠিক আছে, সিবিআই এর মতো একটা এজেন্সি স্থাপন করতে রিকমেন্ডেশন করেছিলেন কে সান্থানাম। কে সান্থানামের দ্বারা একটা কমিটি ফর্ম করা হয়েছিল করাপশনের ওপরে, মানে বেসিক্যালি করাপশন যাতে প্রিভেন্ট করা যায়, করাপশন প্রিভেন্ট করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল। ঠিক আছে, সেটার মধ্যে কে সান্থানাম কমিটি বেসিক্যালি হুইচ ওয়াজ হেডেড বাই কে সান্থানাম, ওনারা সাজেস্ট করেছেন যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন নামক একটা এজেন্সি বা একটা নন স্ট্যাটুটরি বডি একটা গঠন করতে হবে, যেগুলো নাকি সেন্ট্রাল গভর্নমেন্টকে হেল্প করবে। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টকে হেল্প করবে, মানে বেসিক্যালি এটা কাজ করবে অ্যাজ দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। কি বলেছি? ইনভেস্টিগেটিং এজেন্সি অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বেসিক্যালি এখন কিন্তু করাপশন কেসেসের এনকোয়ারি করার জন্য আছে কি সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, সিভিসি। ঠিক আছে, তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, রিকমেন্ডেড বাই সান্থানাম কমিটি, নন স্ট্যাটুটরি বডি। আর এটার অরিজিন কি করে হয়েছে? ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, ওয়ার্ল্ড ওয়ার টু, কোথা থেকে সূত্রপাত? স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট এসপিই 1941 সনে ফর্ম করা হয়েছিল, তখন ছিল ব্রিটিশ ইন্ডিয়া। ঠিক আছে, কারণ ওই সময়ে দুর্নীতি, করাপশন প্লাস ব্রাইব নেওয়ার, ঠিক আছে, ঘুষ নেওয়ার একটা এলিগেশনস উঠছিল। সো সেগুলোর ব্যাপারে এনকোয়ারি করার জন্য স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট 1941 সনে গঠন করা হয়েছিল। সেখান থেকে কিন্তু আস্তে আস্তে এখন হয়ে গেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ঠিক আছে, আর নন স্ট্যাটুটরি আমরা দেখেছি লর দ্বারা এস্টাবলিশড। ঠিক আছে, এবার স্ট্যাটুটরি যেগুলো না, এগুলোকে বলি কনস্টিটিউশনাল বডি। এবার নন স্ট্যাটুটরি মানে কি? নন স্ট্যাটুটরি মানে কোনো আইনের দ্বারা এস্টাবলিশ না বা কোনো পার্লামেন্টের দ্বারা এস্টাবলিশড না এগুলো। ঠিক আছে, এগুলো গভর্নমেন্টের দ্বারা এস্টাবলিশড, এগুলো সরকার নিজে এস্টাবলিশ করেছে নিজেদের সুবিধার জন্য, যাতে সো দ্যাট ইট ক্যান অ্যাক্ট অ্যাজ দ্য প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, মনে রাখবে সিবিআই এর হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে। প্রেজেন্টে যিনি সিবিআই এর ডাইরেক্টর আছেন ওনার নাম হচ্ছে শ্রী প্রবীণ সুদ। তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। মনে রাখবে এই সিবিআইটা এস্টাবলিশ করা হয়েছে ইন দ্য ইয়ার 1963, 1963 সনে, যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা রিজলিউশন পাস করেছিল। ঠিক আছে, রিজলিউশনটা পাস করে 1963-তে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনটা ফর্ম করা হয়েছিল। ঠিক আছে, কিসের থেকে, মানে কোন কোন প্রভিশনসের উপরে? প্রভিশনস অ্যাজ মেনশনড ইন দ্য দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946, দিল্লি পুলিশ মানে দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট DSPEA 1946-এ যেটা আনা হয়েছিল, সেটার প্রভিশনসের উপরে ভিত্তি করে 1963-তে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা রেজলিউশন পাস করে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ফর্ম করেছে, হুইচ ক্যান অ্যাক্ট অ্যাজ দ্য প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? এর থেকে ইজি আর কোনো এক্সপ্লেনেশন নেই। তারপরে কি? প্রেজেন্ট সিবিআই ডাইরেক্টর বললাম শ্রী প্রবীণ সুদ। তারপর তোমাদের রিসেন্টলি কি হয়েছে মনে রাখবে, আরেকটা জিনিস মনে রাখো, সিবিআই ডাইরেক্টরকে অ্যাসিস্ট করার জন্য একজন স্পেশাল ডাইরেক্টর আর একজন এডিশনাল ডাইরেক্টরও কিন্তু থাকেন। ঠিক আছে, তাছাড়া আরও বেশ কিছু জয়েন্ট ডাইরেক্টর থাকতে পারে, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল থাকতে পারে, ডিআইজি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ থাকতে পারে। ঠিক আছে, তাছাড়া বিভিন্ন র্যাঙ্কের বিভিন্ন পুলিশ পার্সোনালরা থাকতে পারে, অ্যাজ ওয়েল এজ ল অফিসার থাকতে পারে, ফরেন্সিক সায়েন্টিস্টরা থাকতে পারে, টু অ্যাসিস্ট দ্য ডাইরেক্টর ইন দ্য ডে টু ডে অপারেশনস অফ দ্য সিবিআই। তোমাদের কিন্তু এটা কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে, সিবিআই নিয়ে কিন্তু অনেক সময় কিন্তু কোশ্চেন আসে।
একটা জিনিস মনে রাখবে, একটা অ্যাক্ট এসেছিল 2013-তে, একটা কি লোকপাল, দুটো জিনিস, একটা হচ্ছে লোকপাল, একটা হচ্ছে লোকায়ুক্ত। লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত অ্যাক্ট 2013-তে এসেছিল। সেই একটার ভিত্তিতে সংশোধন করা হয়েছিল দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946 তাকে সংশোধন করে এটা বলা হয়েছে যে একটা ডাইরেক্টরেট অফ প্রসিকিউশন থাকতে হবে, যেটা একটা ডাইরেক্টর এটার হেড হবেন। ঠিক আছে, প্রসিকিউশন মানে বেসিক্যালি ট্রায়াল যেগুলো করবে, যেগুলো ক্রাইম করে, যে ক্রিমিনালসগুলো আছে এদের এগেনস্টে যে ট্রায়ালসগুলো হয় ওইগুলো, ডাইরেক্টরেট অফ প্রসিকিউশন থাকতে হবে, যেটার হেড হবে একজন ডাইরেক্টর। ঠিক আছে, আন্ডার দ্য লোকায়ুক্ত, লোকপাল এন্ড লোকায়ুক্ত অ্যাক্ট 2013। এই লোকপাল আর লোকায়ুক্ত কি, বেসিক্যালি লোকপাল আর লোকায়ুক্ত মনে রাখবে এই দুটো মানে হচ্ছে করাপশনের যে এলিগেশনগুলো লাগে, করাপশনের যে এলিগেশন বা অপবাদগুলো যে লাগে অনেকের উপরে, ঠিক আছে, এই করাপশনের এলিগেশনগুলোকে ইনভেস্টিগেট করার জন্য, ঠিক আছে, করাপশনের এলিগেশনগুলোকে ন্যাশনাল লেভেলের জন্য রাখা হয় লোকপালকে, লোকায়ুক্তকে রাখা হয় স্টেট লেভেলের জন্য। লোকপাল ইজ ফর ন্যাশনাল, লোকায়ুক্ত ইজ ফর দ্য স্টেট লেভেল। তোমাদের কিন্তু ভালো করে এইভাবেই কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর তোমাদের মনে রাখতে হবে যে এই যে তোমাদের সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন কোনো করাপশনের ক্ষেত্রে, করাপশনের কোনো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সিবিআই এর অবভিয়াসলি কিন্তু সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের মানে কমিশনের সাথে কোঅর্ডিনেশন করে কিন্তু চলতে হয়। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখবে, এই যে তোমাদের সিবিআই এর যিনি ডাইরেক্টর থাকেন উনি কত বছর ডাইরেক্টর থাকবেন, ওনার যে টেনিউরটা, ওটা মানে ওটার মধ্যে মেজর একটা চেঞ্জেস এসেছিল 2021-এ, যখন দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 2021 আনা হয়েছিল। আগে কি ছিল, এই সিবিআই ডাইরেক্টরের স্পেসিফিক্যালি 2 বছরের ফিক্সড টার্ম ছিল, কিন্তু তোমাদের যে দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021-এ যেটা এসছে সেটা বলেছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এই সিবিআই ডাইরেক্টরের টেনিউরটা আপ টু 5 বছর পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর কিন্তু এই এক্সটেনশনটা কিন্তু ম্যাক্সিমাম 3 বারই হবে, 3 বারই এক্সটেনশন করে একজনকে কিন্তু ডাইরেক্টর করা যাবে, 3 বারের বেশি একজনকে কিন্তু সেম পার্সন কিন্তু ডাইরেক্টর করা যাবে না, অ্যাকর্ডিং টু দ্য দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021। ঠিক আছে, আর এই যে ডাইরেক্টরকে যে অ্যাপয়েন্ট করা হয় সিবিআই এর, ডাইরেক্টর অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে 3 মেম্বারের একটা কমিটি বানানো হয়, সেই কমিটিটাই কিন্তু ডাইরেক্টর যিনি হবেন ওটার ব্যাপারে রিকমেন্ডেশন দেন। চেয়ারপারসন থাকেন প্রাইম মিনিস্টার, লিডার অফ অপোজিশনও থাকেন ওখানে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা জাজ অফ সুপ্রিম কোর্ট, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি নিজে প্রেজেন্ট না থাকতে পারেন কোনো জাজকে উনি নমিনেট করতে পারেন টু বি প্রেজেন্ট ইন দ্য কমিটি ফর সিলেকশন অফ দ্য ডাইরেক্টর অফ সিবিআই। সো এই 3 মেম্বার কমিটি কিন্তু সিবিআই এর ডাইরেক্টরকে কিন্তু ওনারা কিন্তু রিকমেন্ড করেন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি লোকসভাতে অপোজিশনের লিডার যদি না থাকেন, প্রেজেন্ট যদি না থাকেন, ঠিক আছে, সিঙ্গেল লার্জেস্ট যে অপোজিশন পার্টি লোকসভার ইলেকশনে সিঙ্গেল লার্জেস্ট যে অপোজিশন পার্টি জিতে এসছে, ওই পার্টির লিডারকেও কিন্তু ওনার জায়গাতে কিন্তু রাখতে পারে এই কমিটিতে। ঠিক আছে, সিবিআই বেসিক্যালি কি করে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, অনেকবার তোমরা নাম শুনেছো, করাপশন, কোনো ইকোনমিক অফেন্স বা সিরিয়াস বা অর্গানাইজড ক্রাইম, মনে রাখবে আতঙ্কবাদের ক্ষেত্রে কিন্তু সিবিআই কিন্তু কোনো কাজ করে না। টেরোরিস্ট স্কোয়াড আছে, টেরোরিস্ট এজেন্সি আছে আলাদা, সিবিআই কিন্তু করে করাপশন, ইকোনমিক অফেন্সেস, সিরিয়াস আর বেশ কিছু অর্গানাইজড ক্রাইমসের উপরে। ঠিক আছে, মনে রাখবে সিবিআই কিন্তু বেসিক্যালি ইট সার্ভস এজ দ্য ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো অফ ইন্ডিয়া। ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো অফ ইন্ডিয়া, যখন স্টেট কোনো একটা ক্রাইম হলো, মনে রাখবে আরেকটা জিনিস, কোনো সিবিআইকে যদি স্টেটের কোনো কেস যদি তুলে দেওয়া হয়, স্টেট গভর্নমেন্টের পারমিশন ছাড়া সিবিআই কিন্তু সেই স্টেটে সেই কেসের কিন্তু ইনভেস্টিগেশন করতে পারবে না। আর একবার যদি স্টেট গভর্নমেন্ট সিবিআইকে পারমিশন দিয়ে দেয়, সেই কেসের জন্য সিবিআই যদি 3 বছর পরে ইনভেস্টিগেশন করতে চায়, আর সেই স্টেট গভর্নমেন্টের পারমিশন লাগবে না। বুঝতে পেরেছো? ভালো করে কিন্তু বুঝে তোমাদের রাখতে হবে।
এটা ডিএসপি অ্যাক্ট আছে, এটার আন্ডারে কিন্তু এটা করা হয়। করাপশন, ব্রাইবারি বা কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি যদি মিসকন্ডাক্ট করে, ঠিক আছে, কোনো ইকোনমিক যদি কোনো মানে অফেন্সেস হয়, ঠিক আছে, সিরিয়াস ক্রাইম যেগুলো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে কোনো ক্ষতি হতে পারে বড় ধরনের, সেগুলো সবগুলোর কিন্তু সিবিআইকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়। স্টেট গভর্নমেন্টের পুলিশ, স্টেট পুলিশ যদি কোনো স্টেটের কোনো ক্রাইম ইনভেস্টিগেশনের কোনো ফাইনাল ডিসিশনটা যদি না দিতে পারে বা ইনভেস্টিগেশন করতে যদি ফেলিওর হয়, আইডেন্টিফাই করতে যে কে ক্রিমিনাল, মানে কে ক্রিমিনাল, ওটা যদি ফেলিওর হয়, যেন সিবিআই কে কিন্তু দায়িত্ব দিতে পারে। কিন্তু সিবিআই কিন্তু তখনই ইনভেস্টিগেশন করতে পারবে যদি স্টেট গভর্নমেন্ট যদি রাজি হয়। বুঝতে পেরেছো? সো আশা করি আর কোনো সমস্যা নেই। সিবিআই আর ন্যাশনাল আর স্টেট হিউম্যান রাইটস কমিশন থেকে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। ক্লাসটা তোমরা ম্যাক্সিমাম শেয়ার করে দিও। রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায়, যেন পরের ভিডিওটা আরও ভালো করে করতে হবে। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে এই ভিডিও লিঙ্কটা তোমরা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ ক্লাসটা তোমরা করে নেওয়ার সুযোগ করে দিও। ঠিক আছে, আর তোমরা যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর কনস্টেবল, সফটওয়্যার, টিআরএম, ত্রিপুরা ইউনিভার্সিটি, নন টিচিং স্টাফের রিক্রুটমেন্টের সমস্ত চাকরির পরীক্ষার লিখিত পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমার ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি উইংকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।